প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলমগীর একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালোই আছো। তো আমি আজ সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায় ত্রিভুজ সম্পর্কে আজ আলোচনা করব। আমার আজ দ্বিতীয় পর্ব। আমি প্রথম পর্বে এই ষষ্ঠ অধ্যায়ের কোণ সম্পর্কে আলোচনা করছিলাম। তো আমি আজ নবম দশম শ্রেণীর জন্য এই ক্লাসটা শুধুমাত্র, বা অন্য শ্রেণীর শিক্ষার্থীরা যদি আমার ক্লাসটা দেখে তাও ত্রিভুজ সম্পর্কে তাদের সম্পূর্ণ একটা ধারণা হয়ে যাবে। তো আমি নবম দশম শ্রেণীর বেসিকে ক্লাসটা কিন্তু নিব। তো ত্রিভুজ নিয়ে আমি আজ আলোচনা করব। তো ত্রিভুজ বলতে বোঝাচ্ছে যার তিনটে বাহু আছে এবং তিনটে বাহু দ্বারা আবদ্ধ যে অঞ্চল, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে ত্রিভুজ। তো ত্রিভুজ আমরা সকলেই জানি যে তিনটি বাহু দ্বারা আবদ্ধ অঞ্চলটা হলো ত্রিভুজ। তো এই যে তিনটি বাহু এ বি সি, এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি এ একটা বাহু, এই বাহু দ্বারা আবদ্ধ এই যে অঞ্চল, এটাকে বলা হচ্ছে ত্রিভুজ। তো এই ত্রিভুজ সম্পর্কে যখন আমাদের জানতে হবে তখন আমাদের ত্রিভুজ কয় প্রকার, তারপরে ত্রিভুজ কোন ত্রিভুজটা আকৃতি কেমন বা চিত্র কেমন সেগুলোও জানতে হবে। তো যেহেতু এটা জ্যামিতিক একটা পার্ট, ষষ্ঠ অধ্যায়, এই জায়গায় জ্যামিতিক পার্টটা আমি ত্রিভুজের জ্যামিতিক পার্টটা যেগুলো আমাদের এই ষষ্ঠ অধ্যায়ের জন্য হেল্পফুল সেগুলো নিয়ে আলোচনা করব। তো ত্রিভুজের ক্ষেত্রে আরও দুই একটা টপিকস আসবে, সেটা হলো মধ্যমা। ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু, তার মানে যদি এ থেকে যদি আমি আঁকি, তো এ বিন্দুর বিপরীত বাহু হলো বিসি বাহু। এই বিসি বাহুর মধ্যবিন্দু, মানে বিসি বাহুটাকে মাঝখান মধ্যবিন্দু যেটা হবে এই ডি, যদি আমি মধ্যবিন্দু ধরি ডি, তাহলে এডি হবে ত্রিভুজের মধ্যমা। এটিকে বলা হবে ত্রিভুজের মধ্যমা। এটাকে বলা হয় মধ্যমা। আবার ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে অন্য বাহুর ওপর যদি লম্ব আঁকা হয় তাহলে সেটাকে বলা হয় ত্রিভুজের উচ্চতা। তো এক্ষেত্রে অনেক সময় এই মধ্যমা আবার উচ্চতা হয়, কিন্তু সব সময় কিন্তু হয় না। যেমন এই ত্রিভুজটার ক্ষেত্রে মধ্যমা কিন্তু উচ্চতা হবে না। যদি এই ত্রিভুজটা এরকম হয়, এই যে বিসি বাহুটা মনে করো অনেক বড়, তো দেখো এখান থেকে মধ্যমা বলতে বোঝাচ্ছে এই বিসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ বিসি বাহুটাকে আমি আনুমানিক একটা মধ্যবিন্দু ধরলাম এই, তাহলে এডি আমার হবে, এটি হবে হলো মধ্যমা। এটা কিন্তু আমার মধ্যমা। আবার জানি যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর লম্ব দূরত্বই হবে উচ্চতা, লম্ব দূরত্বটাই হবে ত্রিভুজের উচ্চতা। তো এক্ষেত্রে আমার যে এই যে এ বাহু থেকে যদি বিসি বাহুর ওপর লম্ব আঁকি, তাহলে এ বাহু থেকে যদি বিসি বাহুর ওপর লম্ব আঁকি, তাহলে মনে করো এই যে এই বিন্দুটা পাই, ই বিন্দুটা পাই, তাহলে এখান থেকে সোজা ই বিন্দুটা, এই যে ই বিন্দুটা পাচ্ছি, এইটা হবে আমার উচ্চতা, ত্রিভুজের উচ্চতা। তো সবসময় কিন্তু এ বিন্দু থেকে আঁকা যাবে না, বা মনে করলে হবে না। বি বিন্দু থেকে যদি এর উচ্চতা করি, তাহলে বি থেকে এই বাহুর ওপর লম্ব আঁকতে হবে। তো ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতার মধ্যে তোমরা যে ডিফারেন্সটা, সেটা আমি মনে করি তোমরা বুঝতে পারছো। তো এবার আমি ত্রিভুজের যে প্রকারভেদ সেটা নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। একটা হলো সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। এখানে দেখো প্রথম ত্রিভুজটা এবিসি ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের একটি কোণ কিন্তু সমকোণ, অর্থাৎ এই সমকোণটা হলো 90 ডিগ্রি। তো যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হয় আর অন্য কোণগুলো কিন্তু আবার সূক্ষ্মকোণ হবে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো দুই সমকোণ। তো দেখো এখানে যদি একটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে অপর দুইটা কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে সি কোণ আর এ কোণ, কোণ এ প্লাস কোণ সি, এই দুইটা মিলে কিন্তু আবার 90 ডিগ্রি হবে। আর 90 ডিগ্রি কোণটা আমরা আবার জানি যে 90 ডিগ্রি কোণ হলে সে কোণটা হয় পূরক কোণ।
সেই কোণটা, দুটো কোণ মিলে যদি তার মান 90 ডিগ্রি হয়, আমি কোণের আলোচনায় প্রথম পর্বে এটা আমি আলোচনা করছি, তো 90 ডিগ্রি হলে সেই কোণটা হবে পূরক কোণ। তো একটা সমকোণী ত্রিভুজের একটা এমসিকিউ পড়ে যে একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুইটি কোণ কী কোণ হয়, সেক্ষেত্রে স্থূলকোণ হয় নাকি সূক্ষ্মকোণ হয় নাকি পূরক কোণ হয় নাকি সম্পূরক কোণ হয়। তো আমরা কিন্তু সকলে এবার জানলাম যে সমকোণ ব্যতীত অন্য দুইটা কোণ হয় পূরক কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা, সূক্ষ্মকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করি। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি কোণ 90 ডিগ্রি চেয়ে ছোট হবে সেই ত্রিভুজটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এখানে দেখো এ কোণ, বি কোণ এবং সি কোণ, এই তিনটা কোণ মিলে হবে 180 ডিগ্রি, কিন্তু কোনো একটা কোণ আলাদাভাবে কোনো একটা কোণ কিন্তু 90 ডিগ্রি হচ্ছে না বা 90 ডিগ্রি চেয়ে বড় হচ্ছে না, সবসময় কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট হচ্ছে। এরূপ ত্রিভুজকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজের যে কোনো একটা কোণ, অর্থাৎ এখানে এই ত্রিভুজটা আমি আঁকছি, এই কোণে দেখো বি কোণটা অর্থাৎ এ বি সি, এই কোণটা এর মান, বি কোণের মান 90 ডিগ্রির চেয়ে অনেক বড়। তো যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বড় হবে সেই ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ জানলাম, সূক্ষ্মকোণী ত্রিভুজ জানলাম, স্থূলকোণী ত্রিভুজ আমরা জানলাম। তো এবার বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সেইটা নিয়ে আলোচনা করব। তো বাহুভেদে ত্রিভুজ যে 3 প্রকার, তার মধ্যে প্রথমটা হলো সমবাহু ত্রিভুজ, তারপরেরটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। যেহেতু ত্রিভুজের 3টে বাহু, তো 3টে বাহুই যদি সমান হয়, 3টা বাহু যদি সমান হয়, অর্থাৎ এ বি এর মান যদি, এ বি বাহুর মান যদি 5 হয়, এর মানও যদি 5 হয়, এর মানও যদি 5 হয়, অর্থাৎ এই 3টা বাহুর মান যদি সমান হয়, তাহলে সেটা হলো সমবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা, যে ত্রিভুজের 2টা বাহু সমান, অর্থাৎ এ বির মান যদি 5 হয়, এসির মান যদি 5 হয়, তো দেখো এ বি আর এসি আর এর মান যদি 3 হয়, তাহলে দেখো এ বি আর এসি কিন্তু সমান বাহু, আর বিসি কিন্তু এদের সমান না। তো এর 2টা বাহু সমান, অর্থাৎ এই ত্রিভুজটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি মানে 2 বোঝাচ্ছে। আর বিষমবাহু ত্রিভুজের একটি বাহুও সমান হবে না, অর্থাৎ এর মান যদি হয় 3, এর মান হবে মনে করো 4, আর এর মান 4 আর 3 7, এর মান সাপোজ 6। তো এরকম হবে, মানে ভিন্ন ভিন্ন মান হবে, যে ত্রিভুজের 3টে বাহু ভিন্ন ভিন্ন হবে, সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। তো ত্রিভুজ যখন আমরা পড়ব, তো ত্রিভুজ যখন আমরা পড়ব, এই ত্রিভুজের এই 3টা 6টা ত্রিভুজের একেবারে আমরা ক্ষেত্রফলটা দেখে নিব। তো আমরা এখন ক্ষেত্রফল দেখি। তো আমরা ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত পড়ে আসছি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমাদের এইভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব না, আমরা দেখব সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুগুলো কিভাবে আছে। যদি সে সমবাহু ত্রিভুজ হয় তাহলে একরকমভাবে ক্ষেত্রফল হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হলে আরেকটা সূত্র দিয়ে ক্ষেত্রফল হবে, এবং বিষমবাহু ত্রিভুজ হলে আরেকটা ক্ষেত্রফল হবে। সুতরাং এই দুইটার ক্ষেত্রফল আমাদের বাহুভেদে ক্ষেত্রফল নির্ণয় করব। এই দুইটার ক্ষেত্রফল ওই রকমভাবে, এই যেরকম সমকোণী ত্রিভুজের হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এইভাবে এদের করতে হবে না। তো এইটার জন্য দেখো, এটা কিন্তু আমাদের বিষমবাহু ত্রিভুজের সাথে তুলনা করলে আমরা পেয়ে যাব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বার করতে পারি, তাহলে এমনি অলরেডি আমাদের স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বাইর হয়ে যাচ্ছে। তো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজ বাদে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের এই 3টা ত্রিভুজ ফলো করতে হবে। তো সেক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? যদি এর প্রত্যেকটা সমান সমান বাহু যদি এ হয়, এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা যদি এ হয়, অর্থাৎ সমান সমান বাহু যদি এ হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে, এর ক্ষেত্রফল হবে √3/4
এ স্কোয়ার, √3/4 এ স্কোয়ার। তো আমরা এটা মুখস্থ রাখবো। আর যদি সমদ্বিবাহু ত্রিভুজ বলে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে কি, সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি দুইটা বাহু সমান থাকে। তো দুইটা বাহু সমান সমান বাহুটাকে এ ধরলাম, এ সমান 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 বাহু সমান সমান বাহু, আর বি হলো অন্য বাহু, অন্য বাহু। এই যে সমান সমান বাহুটাকে যদি এ ধরি তাহলে আমাদের হবে b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এদের পরিসীমা বার করতে হবে। তো এদের পরিসীমা কি? ত্রিভুজের যে কোনো ত্রিভুজের পরিসীমা যদি বার করতে বলে তাহলে পরিসীমা হলো পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। 2s = 3 বাহুর যোগফল, বাহু তিনটির যোগফল বা 3 বাহুর যোগফল। সেক্ষেত্রে হবে 2s = a একটা বাহু, b একটা বাহু, আর c যদি একটা বাহু হয় তাহলে a + b + c। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে s এর মানটা নির্ণয় করে নিতে হয় আগে। তো দেখো আমরা যদি এখান থেকে s বাইর করি তাহলে এসটাকে বলা হয় অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। s = a + b + c/2। তো আমরা এইটা নির্ণয় করার পরে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ক্ষেত্রফল হবে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √s × s - a s - b আর s - c। তো এই এসটা কিন্তু আমার পরিসীমার ওখান থেকে নির্ণয় করে নিয়ে আসতে হবে। আর এর ক্ষেত্রফল হবে √s × s - a s - b s - c। এই সূত্রটা দিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, এই সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও নির্ণয় করা যায়। এই বিষম যে কোনো বাহু ত্রিভুজের ক্ষেত্রফল এইটি সূত্রটা দিয়েও নির্ণয় করা যায়। তো আমরা ত্রিভুজের মধ্যমা জানলাম, ত্রিভুজের উচ্চতা জানলাম, ত্রিভুজ কোণ ভেদে 3 প্রকার তা জানলাম, ত্রিভুজ বাহুভেদে 3 প্রকার তা জানলাম, ত্রিভুজের পরিসীমা জানলাম, তো ত্রিভুজের ক্ষেত্রফল জানলাম। তাহলে আমাদের ত্রিভুজ সম্পর্কে মোটামুটিভাবে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে, বা ত্রিভুজ সম্পর্কে মোটামুটি এই ধারণাটুকু রাখলে আমরা 6 অধ্যায়ের যে জ্যামিতিগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করতে পারবো, এবং পরবর্তীতে আমাদের 6 অধ্যায়ের যে উপপাদ্য থাকবে বা সম্পাদ্য থাকবে সেগুলো আমরা সলভ করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।